হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প প্রতীক্ষা, পর্ব 22 বা অন্তিম। লেখা আতিয়া মিম। মিঠি, এ মিঠি। নাহিনের ডাকে তাকালাম ওর দিকে। আমার ঘোর কাটেনি তখনও। পাশের রুমে চলো মিঠি, কথা আছে। ওনারা চলে গেছেন, কাজ শেষ, চলো। বলতে চাচ্ছিলাম কিসের পেপারসে সাইন করালে নায়ান, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। পাশের রুমে আরও চমক ছিল আমার জন্য। বিছানায় দুজন ছোট্ট বাচ্চা শুয়ে আছে, ঘুমোচ্ছে দুজনই। ওদের বয়স 2 কি 1 দিনের বেশি হবে না। অবাক চোখে একবার নাহিয়ানের দিকে একবার বাচ্চাদের দিকে তাকাচ্ছিলাম। এই বাচ্চারা কারা? এখানে কেন? কার বাচ্চা এরা নাহিয়ান? আর আমাদের বেডরুমে কেন এরা? আমাদের কোনো প্রশ্ন না করে আমার কথা মানতে পারবে না মিঠি? আমরা দত্তক নিয়েছি এদের, আর কোনো উত্তর নেই আমার কাছে। পারবে না এদের মা হয়ে উঠতে? পারবে না মেয়ে দুটোকে কোলে তুলে নিতে? বাবুদের দিকে তাকালাম আমি। ওদের পাশে বসে বললাম, খুব পারবো। আমার ভয়টা পুরোপুরি কেটে গেছে। নাহিয়ান কোনো কথা বিনা বাক্যে মেনে নিতে কোনো কালেই আমার আপত্তি নেই। নাহিনের কথা ছাড়াও এত মিষ্টি দুটো মেয়ের মা হতে আমি আপত্তি করতে পারতাম না। একটা বাবু নড়ে চড়ে উঠলো, ঠোঁট বাঁকিয়ে কাঁদতে শুরু করলো। ওকে কোলে তুলে নিলাম। কাঁদে না বাবা, এই তো মা এখানে, বলে চুমু খেলাম ওর কপালে। বাচ্চা সামলানোর অভিজ্ঞতা নেই আমার একদমই। এদিকে বাচ্চাটা কেঁদেই চলেছে সমানে। অন্য বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, সেও কাঁদছে সমান তালে। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম নাহিনের দিকে। একটু কষ্ট করে সামলাও ওদের, আমি খাবার কিনে আনছি, ওদের খিদে পেয়েছে হয়তো। নাহিয়ান হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমিও বাচ্চা দুটোকে নিয়ে নাজেহাল, খুব কান্না করছে। আমার মনে হাজারটা প্রশ্ন করছে, কার বাচ্চা এরা? আমরা কেন দত্তক নিলাম? কিন্তু নাহিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে আমি পারবো না। নাহিয়ান ওদের খাবার নিয়ে এলো। আমিও অপটু হাতে ওদের খাবার তৈরি করে ওদের খাওয়ালাম। শান্ত হলো কিছুটা ওরা। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিছানায় শোয়াতেই দুজন হাত পা নাড়িয়ে খেলছে আর মুচকি হাসছে। আমি ওদের দিকে ঝুঁকে এসে দেখছি কি মিষ্টি দেখতে ওরা। ছোট ছোট হাত পাগুলো কি মায়া ধরিয়ে দিচ্ছে। মিঠি, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না এই মুহূর্তে, তার সময় উপযোগীও নয়। তাই আমিও কিছু বলতে পারছি না। দুঃখিত আমি। কোনো ব্যাপার না নাহিয়ান, তুমি যখন বলছো না আমি সেটাই মেনে নিয়েছি। কোনো প্রশ্ন আমিও করব না। আমাদের দু পরিবারকেই এখানে আসার জন্য বলে দিয়েছে। তোমার একা ওদের সামলাতে কষ্ট হবে, তাই কাউকে দরকার। আর সবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলাও দরকার। সবাইকে বোঝাতে হবে সবটা তুমি কোনো প্রশ্ন না করলেও ওরা করবে। ওরা এত সহজে মানবে কিনা তাও বলতে পারছি না। তুমি বুঝিয়ে বললেই মানবে, দেখা যাক। সন্ধ্যার পর দু পরিবারই এখানে চলে আসে। মোটামুটি একটা হইচই পড়ে যায় বাসায়। সবচেয়ে বেশি হল্লা করলো নাহিয়ানের মা। নাহিয়ান কাদের বাচ্চা তুলে এনেছে, এদের দায়িত্ব আমরা নেব কেন? নিজের রক্ত আর বাইরের কেউ এক হলো নাকি? এমন তো না আমরা কখনো বাবা মা হতে পারবো না। তাহলে দত্তক কেন নিতে হবে? যার বাচ্চা তাদের ফেরত দিয়ে আসতে। এসব উটকো ঝামেলার কোনো প্রয়োজন নেই, তাও আবার দুটো বাচ্চা। না না না, এগুলো হয় না। চুপচাপ ছিলেন আমার বাবা আর নাহিয়ানের বাবা, তাদের কোনো আপত্তি নেই। আমার মা কিছুটা আপত্তি করেছেন, কিন্তু দেখলাম বাবুরা কেঁদে ওঠায় মাই কোলে নিয়ে সামলাচ্ছেন, খাবার তৈরি করে খাওয়াচ্ছেন। নাহিয়ান ওর মাকে নিয়ে আলাদা কথা বলতে চলে গেল। জানিও ঠিক ওর মাকে ম্যানেজ করবে। এই রকম টানাপোড়েনের সময়গুলোতেও নাহিয়ান খুব ঠান্ডা মাথায় সামলায় সব। আমি ওদিক মন না দিয়ে বাবুদের দিকে মন দিলাম। দায়িত্বে যে এবার অনেক, মা হয়ে উঠতে হবে ওদের, আগলে রাখতে হবে নিজের সবটা দিয়ে। মায়েদের অনেক দায়িত্ব, ওদের কখনো বুঝতেই দেব না আমি ওর মা ছিলাম না। এসবের কি দরকার ছিল মিতি? তোরা নিজেদের বাচ্চাই তো নিতে পারতি, সময় তো চলে যায়নি। মা, ওদের একজন দত্তক নেওয়া হয়নি যে আমরা বাচ্চা নিতে পারবো না। ওদের কোনো সমস্যা বলেই নেওয়া হয়েছে। তো কি হয়েছে মা? আমাদের জন্য দুটো বাবু সুন্দর জীবন পেলে সমস্যা কোথায় বলো তো? কেন আপত্তি করেছো মা? দেখছো বাবুগুলো কত মিষ্টি, এরপরও ওদের দিকে মুখ ঘুরিয়ে থাকবে? তা তো বলছি না, আপত্তি নেই আমার কোনো। কিন্তু নাহিয়ানের মা তো, এদের জন্য তোর সংসার যদি অশান্তি বাঁধে? কিছুই হবে না মা, নাহিয়ান সব সামলে নেবে। তুমি শুধু আমাকে ওদের সামলাতে সাহায্য করো মা। আর মা প্লিজ ওদের পর করে দেখো না, ওরা আমার মেয়ে মা, সেভাবে ট্রিট করো।
অবশেষে স্বাভাবিক হলো সবটা। নাহিয়ানের মা হয়তো মেনে নিয়েছেন, কিন্তু মন থেকে খুশি হননি তা মুখ দেখে বোঝা যাচ্ছে। রাতে সিদ্ধান্ত হলো বাবুদের নিয়ে আমি আমাদের বাড়িতে থাকবো। ভাইয়ার বিয়ে তো আছেই, বাবুরাও একটু বড় হোক ততদিনে। বিয়ে নিয়ে কথা ওঠায় আপাতত বাবুদের কথা চাপা পড়ে গেল। পরদিন সকালে নাহিয়ান সহ সবাই চলে এলাম আমাদের বাড়িতে। নাহিয়ান বাবা মা চলে গেলেন ওদের ওখানে, নাহিয়ান রইল আমার সাথে। সারাক্ষণই বাবুদের আশেপাশে থাকার চেষ্টা করি আমরা। মাই সব করেন, আমি পারি না তেমন যত্ন, তবুও যতটুকু পারি করি। পুতুলের মতো ছোট্ট দুটো পরি থেকে মুখ ফেরাতে পারে না কেউই। বাবা ভাইয়াও এসে কোলে নেন ওদের। ওদের নাম ঠিক করা হলো প্রভা আর বিভা। ওদের নিয়ে সময়গুলো ভালোই কাটছিল, তবে মা হওয়া এতটা সহজ নয় তা হাড়ে হাড়ে টের পেলাম। রাত জাগতে হয়, খাওয়া দাওয়ারও সময় ঠিক থাকে না, নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায় না। মায়েদের কষ্ট আর ত্যাগ কেবল মা হলেই বোঝা যায়। বাচ্চা দুটো খুব শান্ত, তেমন কান্নাকাটি করে না খিদে না পেলে। একা একাই বিছানায় হাত পা নেড়ে খেলে আর হাসে। কি অদ্ভুত মায়া হয় তখন, মনে হয় বুকের সাথে ঝাপটে ধরে রাখি। নাহিয়ানও এখন ওদের ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণই ওদের পাশে বসে কথা বলতে থাকে। ওরাও হাসে, সে এক চোখ জোড়ানো দৃশ্য। ভাইয়ার বিয়ের ডেট আর নিধির আসার সময় এগিয়ে আসে। কেনাকাটা টুকটাক শুরু দু বাড়িতেই। দাওয়াত দেওয়ার পালাও শুরু। নাহিয়ান আর ভাইয়া নিধিদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। নিধি বাড়িতে এসে হইচই শুরু করে। মুহূর্তে জমে ওঠে বাড়িটা। মামনি দুটো কই বলে বিবার প্রভাকেও কোলে তুলে নেয়। বাচ্চাদের মতো নানা কথা বলে ওদের সাথে। নিধি আসার পর দুজন মিলে সব কেনাকাটা শেষ করলাম। বাড়ি ডেকোরেশনের সব দেখিয়ে দিল নিধি নিজে। যেন মস্ত বড় বাড়ি, কোনো গিন্নি, সব দিকে নজর তার। নাহিয়ান ওর বাড়িতে চলে গেছে। আমিও চলে যেতে চেয়েছিলাম, কিন্তু নাহিয়ানের মা নিজেই কল করে বললেন বাবুদের নিয়ে ঝামেলা করে আসার দরকার নেই, বিয়ের দিন গেলেই হবে। এতে আমারও ঝামেলা, বাবুদেরও কষ্ট হবে। উনি বাবুদের মেনে নিচ্ছেন, সেটা শুনে আমার ভালো লাগছে। ভাইয়ার বিয়েটা বেশ ভালোভাবে মিটে গেল। আমাদের দু বোনের বিয়ের অনুষ্ঠান হয়নি, সে আক্ষেপ মিটে গেছে। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, চেয়ে এক এলাহি কাণ্ড। ভাইয়ের বৌভাতের দিন আমাকে নাহিয়ানের বাড়িতে চলে যেতে হলো বাবুদের সহ। নাহিয়ানের বাবা মা দুজনেই জোর দিলেন ও বাড়িতে চলে যাওয়ার। ওনাদের নাতনিরা ওনাদের বাড়িতে থাকবে, ওনারা দেখাশোনা করবেন তাদের। নাহিয়ান অবশ্য কর্মস্থলে থাকে। নাহিয়ানের বাবা মাও খুব আপন করে নিলেন বিবার প্রভাকে। নিবেনি তো, ওরা সবাইকে মায়ায় ফেলে দেয়। নাহিয়ানের মা বাবুদের যত্নে কোনো ত্রুটি রাখেন না। গ্রামের অনেকেরই কটু কথা অবশ্য শুনতে হয় মাঝে মধ্যে, কিন্তু সেসব কেউ গায়ে মাখেন না। নাহিয়ান এবার বাড়ি এলো 2 সপ্তাহ পর। বাবুরা আসার পর আমার আর নাহিয়ানের অঘোষিত দূরত্ব বেড়েছে। এত মান অভিমান নেই অবশ্যই, বাবুদের সময় দিয়ে নিজেদের জন্য সময় কোথায়। কথাবার্তাও এদের নিয়েই হয়। নাহিয়ানের অনেক ব্যাপারই এখন আমার কাছে ধোঁয়াশা রয়ে গেছে। নাহিয়ান কাকে সময় দিত, মেয়েটা কে ছিল, এসব প্রশ্ন ওকে আর করা হয়ে ওঠেনি। তবে মনে যে কখনো উকি দেয় না তা কিন্তু না, কিন্তু রাগ বা অভিমান কোনটাই আর কেন জানি আসে না। আগে হলে কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতাম, আর সেসব পারি না। মা তো এখন। বিভাকে ঘুম পাড়িয়ে প্রভাকে কোলে নিয়ে হাঁটছি ঘুম পাড়ানোর জন্য। নাহিয়ান ল্যাপটপে কাজ করছে এক মনে। বেশ কিছুক্ষণ পর প্রভাকেও শুইয়ে দিলাম। বিছানা ঠিক করে নিজেও শুতে যাচ্ছিলাম, নাহিয়ান পেছন থেকে জড়িয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। নাহিয়ান আমার গালের সাথে গাল লেগেল। এখনও আমার উপর রেগে আছো মিটি? কিসের রাগ? রেগে থাকবো কেন? রেগে থাকার মতো অনেক কারণই আছে মিটি, তুমিও জানো, আমিও জানি। আমি তোমাকে অনেক কিছুই বলিনি, বলা সম্ভব নয়। সেসব নিয়ে তোমার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তাও জানি। আমাকে নিয়ে অবিশ্বাসও জন্মেছে, কিন্তু মিঠি আমি এমন কোনো কাজ করিনি যাতে আমাকে এতটা নিকৃষ্ট ভাবা যায়। ওসব পুরানো কথা আবার কেন টেনে আনছো? চলে গেছে সেসব দিন। আমার প্রতি তোমার অভিমান তো যায়নি। রাগ অভিমান কিছুই নেই নাহিয়ান। তুমি আমাকে দুটো পরি উপহার দিয়েছো, এরপরও রাগ করে থাকবো কেন বলো? তবে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে কোনো লুকোচুরি রাখতে নেই। এতে সম্পর্কে তিক্ততা বাড়ে দূরত্ব। তুমি আমাকে সবটা খুলে বললে হয়তো এত ঝামেলা হতো না, ভুল বোঝাবুঝিও আসতো না আমাদের মধ্যে। সেই সময়টাতে তোমাকে সবটা বলার স্কোপই পাইনি। এত টেনশন আর প্রেশারে ছিলাম যে কী করব তা বুঝিনি। আর তখন সবটা বলাও সময় উপযোগী ছিল না। এখনও কি সময় হয়নি, নাকি এখনও বলা যাবে না? তুমি না চাইলে বলতে হবে না। বলবো মিতি, সবটাই তোমাকে বলবো। তোমাকে মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে, কথাগুলো মানতে কষ্ট হবে। কী এমন কথা, আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে কেন? বলছি, এদিকে এসো, বসে আগো। এবার তো বলো
রিনিকে তো ভুলেও যাওনি। মিথি, আমি জানি তুমি রিয়েক্ট করবে, তবে আমি কথা শেষ করার আগে কোনো কথা নয়, আগে আমি শেষ করি, ঠিক আছে? রিনি যখন মাহাদিকে বিয়ে করতে পারবে না বলল, তার কিছুদিন আগে জানা যায় ওর ক্যান্সার, দ্বিতীয় স্টেজে। তখনও আমি মাহাদির ব্যাপারে ওর সাথে কথা বলার জন্য যোগাযোগ করি। তখন আমাকে জানায় সবটা। ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল, ওদিকে ওদের অবস্থা তো জানোই। এই খরচের ভার কারো উপর দিতে চাইনি, নিজের অনিশ্চিত জীবনের সাথে মাহাদিকে জড়াতে চাইনি। ওদের গ্রাম থেকে একটা বিয়ের প্রস্তাব আছে, লোকের দ্বিতীয় বিয়ের জন্য, সাথে ছিল ওর ভাইকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা। রিনির কাছে সেটা সুবর্ণ সুযোগ, ও বাঁচবেই কতদিন। এর মধ্যে ওর ভাইয়া আর মায়ের একটা গতি হবে, মাহাদির জীবনও নষ্ট হবে না। রিনি সে রাস্তাটাই বেছে নিল। শরীরের রোগও বাড়তে শুরু করলো। আজ থেকে প্রায় 1 বছর 3 বা 3.5 মাস আগে ওর বরটাও মারা গেল। ও বাড়িতে ওকে আর কেউ রাখবে না, চলে আসতে হলো। কিছুদিন পর জানা গেল ও প্রেগনেন্ট। ওর বাবুদের দায়িত্ব কেউ নেবে না। এদিকে ওরও মরণ রোগ, এবার মরণ কামড় দিচ্ছে। আমি দায়িত্ব নিলাম এবার। হসপিটালে ভর্তি করে যাবতীয় সব খরচ সহ আমি পাশে ছিলাম। ওর মা ছাড়া কেউ ছিল না, আমাকেই থাকতে হলো। হেরে গেল জীবনযুদ্ধে। 2 সপ্তাহ আগে সব অভিযোগ শেষ করে চলে গেছে পরপারে। তবে ওর মাহাদিকে ছেড়ে যাওয়ার তীব্র কষ্ট আর যন্ত্রণা কেবল আমি দেখেছি, আমি অনুভব করেছি। মাহাদিকে কতটা ভালোবাসতো তাও জানি আমি। ও ঠকায়নি কাউকে, জীবন ঠকিয়েছে ওকে। ওর প্রতিটা চোখের জল আর দীর্ঘ নিঃশ্বাসের সাক্ষী আমি। মাহাদি বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব কাঁদল, আবার হেসে বলল, খুব খুশি হয়েছি, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। তোমার কথা খুব বলতো। তুমি ওর সাথে রাগ করে আছো, শেষ সময় তোমাকে দেখতে পারলো না, তা নিয়ে খুব কেঁদেছে। কী তীব্র যন্ত্রণা নিয়ে ও বেঁচেছিল তা কেবল আমি জানি মিথি। আর হ্যাঁ, এ কথাগুলো মাহাদিকে জানানো যাবে না। রিনি চাইনি, আমরাও চাই না। ওরা নতুন জীবন শুরু করেছে, কোনো আজ যেন আর না আসে। আমি ততক্ষণে অজরে কাঁদছি। এতদিন রিনি আপুকে অপরাধী ভেবে এসেছি, অথচ আসল অপরাধী তো আমরা। একটাবার খোঁজ নিয়ে দেখিনি মানুষটা কোথায় আছে, কেমন আছে। নিজেদের ধারণা নিয়েছিলাম। নাহিয়ান রিনি আপু প্রেগনেন্ট বলেছিল, আপুর বেবি, তার কি হলো? সে কোথায় এখন? ওই যে বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে দুজন। ওরা রিনি আপুর বেবি? হ্যাঁ, রিনি আপু তার স্মৃতিকে তোমার কাছে রেখে গেছে। সে জানে এখানে তার স্মৃতি পরম মমতায় বড় হবে। এবার আর পারলাম না, নাহিয়ানের বুকে মুখ গুজে নিলাম। ওর টি শার্ট খামচে ধরে কাঁদলাম খুব। রিনি আপুর কাছে ক্ষমা চাওয়া হলো না, শেষ দেখা হলো না। কোনো কালেই ওই মানুষটাকে আর দেখতে পাবো না, কোনো কালেই তার মন ভোলানো হাসি দেখা হবে না। আমাদের প্রতি ক্ষোভ আর আক্ষেপ নিয়েই চলে গেছে। ক্ষমা করতে পেরেছে আমাদের? আমার কান্না ছাপিয়ে কানে এলো বাবুর কান্না। উঠে গেছে ওরা। নিজের চোখ মুখ মুছে এগিয়ে গেলাম ওদের কাছে। রিনি আপু মস্ত দায়িত্ব দিয়ে গেছে আমাকে, নিজের সবটা দিয়ে আগলাবো ওদের আমি। সমাপ্ত। গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পেছনে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। দিয়ে আসতে এসব উটকো ঝামেলার কোনো প্রয়োজন নেই, তাও আবার 2টো বাচ্চা। না না না, এগুলো হয় না। চুপচাপ ছিলেন আমার বাবা আর নাহিয়ানের বাবা, তাদের কোনো আপত্তি নেই। আমার মা কিছুটা আপত্তি করেছেন, কিন্তু দেখলাম বাবুরা কেঁদে ওঠায় মাই কোলে নিয়ে সামলাচ্ছেন, খাবার তৈরি করে খাওয়াচ্ছেন। নাহিয়ান ওর মাকে নিয়ে আলাদা কথা বলতে চলে গেল। জানিও ঠিক ওর মাকে ম্যানেজ করবে। এই রকম টানাপোড়েনের সময়গুলোতেও নাহিয়ান খুব ঠান্ডা মাথায় সামলায় সব। আমি ওদিক মন না দিয়ে বাবুদের দিকে মন দিলাম। দায়িত্বে যে এবার অনেক, মা হয়ে উঠতে হবে ওদের, আগলে রাখতে হবে নিজের সবটা দিয়ে। মায়েদের অনেক দায়িত্ব, ওদের কখনো বুঝতেই দেব না আমি ওর মা ছিলাম না। এসবের কি দরকার ছিল মিথি? তোরা নিজেদের বাচ্চাই তো নিতে পারতি, সময় তো চলে যায়নি। মা, ওদের একজন দত্তক নেওয়া হয়নি যে আমরা বাচ্চা নিতে পারবো না, ওদের কোনো সমস্যা বলেই নেওয়া হয়েছে। তো কি হয়েছে মা? আমাদের জন্য 2টো বাবু সুন্দর জীবন পেলে সমস্যা কোথায় বলো তো? কেন আপত্তি করেছো মা? দেখছো বাবুগুলো কত মিষ্টি, এরপরও ওদের দিকে মুখ ঘুরিয়ে থাকবে? তা তো বলছি না, আপত্তি নেই আমার কোনো, কিন্তু নাহিনের মা তো
এদের জন্য তোর সংসারে যদি অশান্তি বাঁধে, কিছুই হবে না মা, নাহিয়ান সব সামলে নেবে। তুমি শুধু আমাকে ওদের সামলাতে সাহায্য করো মা। আর মা প্লিজ ওদের পর করে দেখো না, ওরা আমার মেয়ে মা, সেভাবে ট্রিট করো। অবশেষে স্বাভাবিক হলো সবটা। নাহিয়ানের মা হয়তো মেনে নিয়েছেন, কিন্তু মন থেকে খুশি হননি, তা মুখ দেখে বোঝা যাচ্ছে। রাতে সিদ্ধান্ত হলো বাবুদের নিয়ে আমি আমাদের বাড়িতে থাকবো। ভাইয়ার বিয়ে তো আছেই, বাবুরাও একটু বড় হোক ততদিনে। বিয়ে নিয়ে কথা ওঠায় আপাতত বাবুদের কথা চাপা পড়ে গেল। পরদিন সকালে নাহিয়ান সহ সবাই চলে এলাম আমাদের বাড়িতে। নাহিয়ান বাবা মা চলে গেলেন ওদের ওখানে, নাহিয়ান রইল আমার সাথে। সারাক্ষণই বাবুদের আশেপাশে থাকার চেষ্টা করি আমরা। মাই সব করেন, আমি পারি না তেমন যত্ন, তবুও যতটুকু পারি করি। পুতুলের মতো ছোট্ট দুটো পরি থেকে মুখ ফেরাতে পারে না কেউই। বাবা ভাইয়াও এসে কোলে নেন ওদের। ওদের নাম ঠিক করা হলো প্রভা আর বিভা। ওদের নিয়ে সময়গুলো ভালোই কাটছিল, তবে মা হওয়া এতটা সহজ নয়, তা হাড়ে হাড়ে টের পেলাম। রাত জাগতে হয়, খাওয়া দাওয়ারও সময় ঠিক থাকে না, নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায় না। মায়েদের কষ্ট আর ত্যাগ কেবল মা হলেই বোঝা যায়। বাচ্চা দুটো খুব শান্ত, তেমন কান্নাকাটি করে না। খিদে না পেলে একা একাই বিছানায় হাত পা নেড়ে খেলে আর হাসে। কি অদ্ভুত মায়া হয় তখন, মনে হয় বুকের সাথে ঝাপটে ধরে রাখি। নাহিয়ানও এখন ওদের ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণই ওদের পাশে বসে কথা বলতে থাকে। ওরাও হাসে, সে এক চোখ জোড়ানো দৃশ্য। ভাইয়ার বিয়ের ডেট আর নিধির আসার সময় এগিয়ে আসছে। কেনাকাটা টুকটাক শুরু দু বাড়িতেই। দাওয়াত দেওয়ার পালাও শুরু। নাহিয়ান আর ভাইয়া নিধিদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। নিধি বাড়িতে এসে